অখিল ভট্টাচার্য একাডেমির আজকে আমাদের আলোচনার বিষয় দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অখিল ভট্টাচার্য একাডেমির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পলিটিক্যাল সায়েন্সের টিউটোরিয়াল কোর্সে অ্যাডমিশন চলছে। আমাদের অফলাইন এবং অনলাইন দুটি কোর্সই রয়েছে, তবে অফলাইন কোর্স লিমিটেড। যারা ইচ্ছুক তারা 9836794686 এ ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। লেকচার আউটলাইন: হোয়াট ইজ ASEAN? Why was ASEAN formed? The three pillars of ASEAN. Administrative structure of ASEAN. What is ASEAN? আমরা এখন এই যে ASEAN অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর ব্যাপারে জানবো বা এর বিষয়ে আলোচনা করব। যেমন সার্ক, যেমন ইউরোপীয় ইউনিয়ন, যেমন EU, এই ধরনেরই একটি সংগঠন হচ্ছে ASEAN। আমরা অখিল ভট্টাচার্য একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলে ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস এর ওপর কিন্তু আমাদের ভিডিও লেকচার ভিডিও তৈরি করা আছে। অর্থাৎ এই ASEAN পড়বার আগে ওই ভিডিওটি দেখলে তাহলে এই ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস এর কি ফিচার্স, কাকে বলে এ ব্যাপারে সম্যক নলেজ তৈরি হবে। তারপরে এটা দেখলে খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বলা দরকার যে এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে সাউথ ইস্ট রিজিয়ন, এশিয়া মহাদেশের, এবং ৮ই আগস্ট ১৯৬৭ সালের ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এই যে সংগঠনটি ASEAN বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। প্রথম দিকে অর্থাৎ এটি যখন তৈরি হয়েছিল, যখন এটি প্রতিষ্ঠা হয়, সে সময় ৫টি রাষ্ট্র ছিল: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। এবং এর পরবর্তীকালে একাধিক রাষ্ট্র এর সঙ্গে যুক্ত হয়। এই রাষ্ট্রগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে ব্রুনেই 1984, ভিয়েতনাম 1995, লাওস 1997, মায়ানমার 1997, কম্বোডিয়া 1999 এবং 2025 সালে 2025 এ তিমর লেস্টে বলে আরেকটি রাষ্ট্র এর সঙ্গে যুক্ত হয়। এটি কিন্তু আমি প্রথমেই বলেছি, এটি কিন্তু আমাদের সার্ক, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, EU এর মতনই একটি ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন। এর এইম কি? ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি এবং ওয়ান কমিউনিটি। তার কেন? আরেকবার বলছি, ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান কমিউনিটি। অর্থাৎ এই যে রাষ্ট্রগুলো একত্রিত হয়েছে এই জিওগ্রাফিক্যাল এরিয়ার, তাদের একটি আইডেন্টিটি, একটি ভিশন এবং এরা একত্রিত হয়ে একটি কমিউনিটি হিসেবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে। কারণ আমরা জানি এই রাষ্ট্রগুলো মোটামুটিভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ধীরে, ধীরে স্বাধীন হতে থাকে। কারণ আমাদের যে এই এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেকেন্ড ওয়ার্ল্ড এর আগে কি ছিল? কলোনি ছিল, এবং সেখান থেকে ডিকলোনাইজ হতে, হতে এরা স্বাধীন হতে শুরু করে। এইখানে দাঁড়িয়ে বলা যায় যে এই রাষ্ট্রগুলোর তৎকালীন অর্থনৈতিক, সামাজিক অবস্থান একদম ভালো ছিল না, এবং প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটি রাষ্ট্রের দ্বন্দ্ব ছিল। বিভিন্ন বিষয় নিয়ে, বর্ডার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা ছিল। এই সমস্যাগুলোকে মেটানোকে সামনে রেখে এবং একটি যৌথভাবে কাজ করার উদ্যোগে এবং একটি বিস্তীর্ণ অঞ্চলের কমিউনিটি বা এলাকার উন্নয়নকে সামনে রেখে কিন্তু এটি তৈরি হয়েছে। এখানে মেইন গোল কি বলছে? ইকোনমিক গ্রোথ, অর্থাৎ রিজিওনাল পিসকে এস্টাবলিশ করা এবং কালচারাল কোঅপারেশন, এইগুলোকে সামনে রেখে ১৯৬৭ সালের ৮ই আগস্ট ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস প্রতিষ্ঠিত হয় বা এস্টাবলিশ হয়। এটি একটি ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন। তার মানে মোটামুটিভাবে ASEAN কি এটা আমরা বুঝতে পারলাম। Why was ASEAN formed? অর্থাৎ ASEAN কেন গঠন করা হলো?
এখানে আমরা এই টেবিলটির মাধ্যমে বোঝার চেষ্টা করব। কেন আসিয়ান গঠিত হলো? প্রথমেই বলা দরকার যে এই যে আসিয়ানটা তৈরি হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। অর্থাৎ যে বছর প্রতিষ্ঠা হয়েছে 1967 এ, সেই বছর তো আর এর প্রসেস শুরু হয়নি, তার আগে থেকে প্রসেস শুরু হয়েছে। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে গোটা বিশ্ব দুটো ব্লকে ভাগ হয়ে যায়। একটা ক্যাপিটালিস্ট ব্লক, একটা সোশ্যালিস্ট ব্লক। ক্যাপিটালিস্ট ব্লকের নেতৃত্ব দিয়েছে ইউএসএ এবং সোশ্যালিস্টের নেতৃত্ব দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং এশিয়া মহাদেশে তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে কোল্ড কোল্ড ওয়ারের সময় ভিয়েতনাম ওয়ার শুরু হয়ে গেছে। এবং এশিয়া মহাদেশে কিন্তু কমিউনিজম স্প্রেড করতে শুরু করেছে র‍্যাপিডলি। এই মতো অবস্থায় এই যে ৫ টি রাষ্ট্র, তারা ভাবলো যে তারা এই স্প্রেড হচ্ছে এটাকে আটকাবে কি করে? এই আটকানোর কথার মাথায় রেখে তারা কিন্তু একটা নিজেদের মধ্যে একটি সংগঠন প্রতিষ্ঠা করল। কারণ এই সংগঠনটা কেন প্রতিষ্ঠা করলো? যাতে করে দুটো ব্লক, অর্থাৎ ক্যাপিটালিস্ট ব্লক এবং সোশ্যালিস্ট ব্লক, দুটো ব্লকের কোনো ব্লকই যেন এখানে ঢুকতে না পারে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এই ব্লকটি এই রিজিওনাল যে ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন এটি তৈরি করা হলো। এরপরে কি আসছে? কিপিং রিজিওনাল পিস। এখানে প্রথমেই বলেছি যে এই যে স্বাধীনতাপ্রাপ্ত নতুন রাষ্ট্রগুলো, নিউলি ইন্ডিপেন্ডেন্ট নেশনস, তাদের নিজেদের বর্ডার ডিসপিউট রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে সংঘবদ্ধভাবে মেটানোর প্রয়োজন আছে এবং ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। এই কথাগুলোকে মাথায় রেখে তারা কিন্তু কি করলো? রিজিওনাল পিস, অর্থাৎ আঞ্চলিক যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কিন্তু আসিয়ান গঠন করল। এবং কি বিষয় ছিল? নিজেদের মধ্যে ট্রাস্ট বিল্ড করা, এই যে বর্ডার ফাইট সেটাকে বন্ধ করা, সেটেল ডাউন করা এবং ফরেন পাওয়ার, অর্থাৎ এই যে বিদেশের যে বিদেশি যে শক্তি, তারা যেন এই রিজিয়নকে, এই অঞ্চলটাকে আক্রমণ করতে না পারে, বা এটা বলা যেতে পারে যে এই রিজিওনাল যে এরিয়াটা বা এই যে আঞ্চলিক যে ক্ষেত্রটি রয়েছে বা যে জিওগ্রাফিক্যাল এরিয়াটি রয়েছে সাউথ ইস্ট নেশনস এর, এইখানে যেন বিদেশি শক্তি কোনো কাজ করতে না পারে। বিদেশি শক্তি কোনো তাদের ক্ষমতা প্রয়োগ করতে না পারে বা নিয়ন্ত্রণ করতে না পারে। এই কথাকে মাথায় রেখেও কিন্তু আসিয়ান তৈরি হলো। তারপরে কিছু বুস্টিং গ্রোথ। মানে প্রথমেই বলা দরকার যে বলেছি যে এইখানে দীর্ঘদিন এগুলো কলোনি ছিল। কলোনি থাকার পরে যখন স্বাধীনতা পেল, যখন স্বাধীন হলো, সেই সময় কিন্তু এদের একটা সবচেয়ে বড় সমস্যা হলো যে অর্থনৈতিক উন্নতি। যারা নিউ কলোনিয়ালিজম দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন এখানে কি বলা হয়েছে। নিউ কলোনিয়ালিজম ভিডিওটি, লেকচার ভিডিওটি আমাদের রয়েছে ইউটিউব চ্যানেলে, সেটাও দেখলে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন এই সংক্রান্ত বিষয়। কেন এরা এই ইকোনমিক গ্রোথ এর কথা বলছে বা বুস্টিং গ্রোথ এর কথা বলছে? মানে এরা অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে ভীষণই বিধ্বস্ত ছিল। কারণ আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি দীর্ঘদিন ধরে ইংরেজ শাসন থাকার পরে, ভারত কলোনি থাকার পরে ভারত যখন স্বাধীন হলো, তখন ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা ভীষণই খারাপ অবস্থা। দীর্ঘদিন শোষণ হয়েছে। অর্থাৎ এই যে শোষণের পরে যে এই বিধ্বস্ত অবস্থা, এখান থেকে বেরোতে হবে। এই বেরোনোর কথা মাথায় রেখেই কিন্তু এরা কিন্তু একত্রিত এই ৫ টি রাষ্ট্র বা নিউ স্টেট একত্রিত হয়ে তারা কিন্তু এই আসিয়ান তৈরি করলো। কি বলল? এদের উদ্দেশ্য ছিল যে ইকোনমিক গ্রোথ এবং শেয়ার কালচারস অ্যান্ড ইমপ্রুভ লোকাল লেভেল জীবনযাত্রা। যে জীবনযাত্রা লোকাল লাইফে মানে অর্থাৎ যে জীবনযাত্রার মান উন্নয়ন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ মানুষ যেন কাজ পায়, মানুষ যেন দুবেলা খেতে পারে, মানুষ যেন একটু সুখ শান্তিতে বাঁচতে পারে। বা দীর্ঘদিন ধরে শোষণ হয়েছে, দীর্ঘদিন ধরে কলোনি ছিল। এইগুলোকে কিন্তু সামনে রেখে, এই বুস্টিং গ্রোথকে সামনে রেখে কিন্তু তারা আসিয়ান গঠন করল। তারপরে কি? তারপরে এই ৫ টি নেশন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, এরা একত্রিত হয়ে এই আসিয়ান প্রতিষ্ঠা করল। এবং এই ব্যাংকক ডিক্লারেশন এর মাধ্যমে এটি
প্রতিষ্ঠিত হলো 1967 এর 8 আগস্ট এবং এরা ফাইনাল এগ্রিমেন্ট সাইন করলো এবং এখানে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করার কথা বলা হলো। প্রথমত প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এই বিষয়গুলো কিন্তু সামনে রেখে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হলো, আন্তর্জাতিক রাজনীতিতে প্রবেশ করল। তাহলে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস কেন প্রতিষ্ঠা হলো? কি কারণে এটাকে প্রতিষ্ঠা করা হলো? সেটি আমরা বুঝতে পারলাম। 3 pillars of ASEAN। ASEAN-এর ৩ টে পিলার কি, কি? প্রথমটি হচ্ছে ইকোনমিক, সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল সিকিউরিটি অ্যান্ড থার্ড সোশিও কালচার। ইকোনমিক কি বলছে? ইকোনমিকে বলছে ট্রেড, ইন্টিগ্রেশন অ্যান্ড কম্পিটিটিভনেস। অর্থাৎ এই যে বাণিজ্য, এই যে রাষ্ট্রগুলো একত্রিত হলো, এখানে কি বাণিজ্যকে গুরুত্ব দেয়া, অর্থাৎ ট্রেডকে, এবং তার পাশাপাশি কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা। তার মানে এর লক্ষ্য হচ্ছে ক্রিয়েট এ সিঙ্গল এন্ড রিচ মার্কেট। অর্থাৎ এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে ইউনাইটেড করে একত্রিত করে এই ৫ টি রাষ্ট্রকে একত্রিত করে একটি সিঙ্গল এবং রিচ মার্কেটে পরিণত করা। তার জন্য কি? লোয়ার ট্রেড ট্যাক্সেস, এবং তার সঙ্গে কি বলছে? লোয়ার ট্রেড ট্যাক্সেস করার পাশাপাশি ফরেন যে ইনভেস্টমেন্ট, অর্থাৎ বৈদেশিক যে বিনিয়োগ, সেটাকে অ্যাট্রাক্ট করা, অর্থাৎ তাকে আহ্বান জানানো যে তারা এই রিজিয়নে এসে তারা যেন এই ইনভেস্টমেন্ট করে এবং এটাকে মার্কেট হিসেবে ব্যবহার করে, এটি রিচ মার্কেট হিসেবে পরিণত করে। সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল সিকিউরিটি। অর্থাৎ পলিটিক্যাল সিকিউরিটি কেন বলছে? এই যে রাজনৈতিক যে বিভিন্ন সমস্যা এই রিজিয়নে ছিল এবং নিরাপত্তাজনিত সমস্যা ছিল। তার কারণ দীর্ঘ কলোনি থাকার পরবর্তীকালে প্রথম দিকটা একটু আলোচনা করিনি। ১ম এর এই বিষয়টা আলোচনা করা হয়নি ইকোনমিকের। কারণ ১ম এই আমরা বলেছিলাম যে ইকোনমিক কথাটি কেন আসছে? তার কারণ এখানে তো উন্নতি হয়নি। দীর্ঘদিন কলোনি ছিল। তো ইকোনমিক ডেভেলপমেন্ট এর দরকার। সেইগুলোকে চিন্তা করেই কিন্তু এই ট্রেড ইন্টিগ্রেশন এবং কম্পিটিটিভনেস কে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ রিচ মার্কেট হিসেবে এটাকে সিঙ্গল রিচ মার্কেট হিসেবে এটাকে এস্টাবলিশ করার কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছি পলিটিক্যাল এবং সিকিউরিটি, সেখানে কি বলছে? কারণ আমরা ১ম এই দেখেছি যে বর্ডার ডিসপিউট রয়েছে। এই বর্ডার ডিসপিউট কে কেন্দ্র করে ফরেন পাওয়ার কিন্তু এদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে নিজেদের ক্ষমতা কিন্তু কায়েম করতে পারে। এইটা কিন্তু সবসময় যে সুপার পাওয়ার বা বড় শক্তি, তাদের কিন্তু একটা টেনডেন্সি থাকে। যে তারা কি করে? যখনই দেখবে যে দুটো রাষ্ট্রের মধ্যে একটু দ্বন্দ্ব রয়েছে, তখনই তারা এই দ্বন্দ্বটাকে আরো বেশি করে জিইয়ে দেবে, আরো বেশি করে বাড়িয়ে তুলে তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খাটাবে। এটি দুটো রাষ্ট্রকে যুদ্ধের জন্য বাধ্য করবে, দুটো রাষ্ট্রকেই অস্ত্র বেচবে। এটা কিন্তু বড়, বড় রাষ্ট্র, সুপার পাওয়ার যারা, তাদের কিন্তু এটা টেনডেন্সি। যেমন আমেরিকা পাকিস্তানকেও অস্ত্র বেচে, আবার ভারতকেও অস্ত্র বেচে। তারা চায় যে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হোক। তারা চায় যে দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হোক। তাতে কেন চায়? তার কারণ তারা চাওয়ার মধ্যে নিয়ে নির্ভর করে তাদের মুনাফা। এই যে আসিয়ান মুক্ত রাষ্ট্রগুলো, এখানে যদি বিদেশি যে শক্তি তারা যদি প্রবেশ করে, তাদের যে রিজিওনাল যে ডিসপিউটস গুলো রয়েছে বা তাদের বর্ডার ডিসপিউট গুলোকে নিয়ে তারা যদি বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করতে থাকে, তাহলে কি এরা কখনোই একত্রিত হতে পারবে না। এবং একত্রিত হতে না পারলে এদেরকে এক্সপ্লয়েট করা যাবে না। এদেরকে এক্সপ্লয়েট করা না গেলে কিন্তু এরা ইউনাইটেড হয়ে যাবে। এদের যদি এক্সপ্লয়েট করা না যায়, এরা যদি এক্সপ্লয়েটেড না হয়, এরা যদি ইউনাইটেড থাকে, তাহলে কখনোই এইখানে নিজের মুনাফা অর্জন করতে পারবে না সুপ্রিম পাওয়ার গুলো। তার মানে কি? তাদের পলিটিক্যাল এবং সিকিউরিটির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিস অ্যান্ড রিজিওনাল কন্ট্রোল দরকার। বাইরে থেকে কেউ কন্ট্রোল করবে না। নিজেরাই এখানে নিজেদেরকে কন্ট্রোল করবে। সেজন্য সেটেল ডিসপিউট ভায়া ডিপ্লোম্যাসি। অর্থাৎ নিজেদের যে ডিসপিউট রয়েছে সাউথ চায়না সি-কে নিয়ে বা অন্যান্য বিষয়গুলো, সেগুলোকে ঠিক করা এবং গ্লোবাল পাওয়ার, অর্থাৎ যদি গ্লোবাল পাওয়ার যারা আছে, সেখানে এই যে বলছে ফোর্স গ্লোবাল পাওয়ার টু ডিল উইথ ASEAN অ্যাজ এ ইউনাইটেড গ্রুপ। অর্থাৎ গ্লোবাল পাওয়ার যারা রয়েছে তারা যেন কিছুতেই এদের মধ্যে ভাঙন ধরিয়ে আলাদা, আলাদা বা ইন্ডিভিজুয়াল স্টেটের সঙ্গে
কাজ করতে না পারে বা ক্ষমতা খাটাতে না পারে। এটাকে একটি ইউনাইটেড গ্রুপ হিসেবে কিন্তু এটা দেখবে। তবে একটি আইডেন্টিটি, আসিয়ানের আইডেন্টিটি একটিই হবে। ৫ টি রাষ্ট্রকে একত্রিত করে একটি আইডেন্টিটি হবে। অর্থাৎ আলাদা, আলাদা ফিলিপিন্সকে, সিঙ্গাপুরকে আলাদা, আলাদা করে ডিল করলে হবে না। একসঙ্গে ডিল হবে এবং একটা ইউনাইটেড গ্রুপ হিসেবে তারা কিন্তু ডিল করবে। সংঘবদ্ধ থাকা আরকি। যেমন ওই একটি কথা আছে না যে একসঙ্গে অনেকগুলো লাঠি ভাঙা যায় না, কিন্তু আলাদা, আলাদা একটি, একটি করে লাঠি একসঙ্গে অনেকগুলো লাঠি ভাঙতে গেলে কিন্তু অনেক ভাঙা যায় না। তারা ইউনাইটেড। এটাই এখানে বলা হচ্ছে কিন্তু। এবার যে সোশিও কালচার। কেন? সোশিও কালচার কেন? তার কারণ সামাজিক দিক থেকে দীর্ঘদিন কলোনি থাকার পরে এরা কিন্তু এক্সপ্লয়েটেড এবং বিধ্বস্ত অবস্থা। না আছে ভালো স্বাস্থ্য ব্যবস্থা, না ছিল এডুকেশনের ভালো উন্নতি। এই বিষয়গুলো প্রচুর দারিদ্রতা ছিল। সেইজন্য তারা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট এবং কালচারাল প্রিজার্ভেশন এর কথা বলছে। তারা বলছে ইমপ্রুভ লাইফ অ্যান্ড প্রোটেক্ট কালচার। তাদের যে কৃষ্টি, তাদের যে সংস্কৃতি সেটা কিন্তু নষ্ট হতে পারে। কেন? যদি সুপার পাওয়ার বা কোনো ক্ষমতাশালী রাষ্ট্র এদের মধ্যে হস্তক্ষেপ করে। তখন তাদের সংস্কৃতি চাপাবে এদের ঘাড়ের উপর। সেগুলোকে আটকাতে হবে এবং নিজেদের যে সংস্কৃতি, নিজেদের কৃষ্টি সেটাকে ডেভেলপ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যর কাঠামো তৈরি করতে হবে। এর পাশাপাশি এই রিজিওনাল ট্যুরিজম, এই যে রাষ্ট্রগুলোর মধ্যে যে বিভিন্ন টুরিস্ট স্পট রয়েছে, বিভিন্ন দর্শনীয় জায়গা রয়েছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে, সেইগুলোর কিন্তু প্রপার ডেভেলপমেন্ট প্রয়োজন আছে। এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আসিয়ান তৈরি হলো। তাহলে আসিয়ানের ৩ টে পিলার আরেকবার আমরা একটু রিভাইজ করে নিই। ইকোনমিক, পলিটিক্যাল সিকিউরিটি এবং সোশিও কালচার। অর্থাৎ এই ৩ টে পিলারের ভিত্তি করেই কিন্তু আসিয়ান আজকে দাঁড়িয়ে রয়েছে এবং আসিয়ান কিন্তু বর্তমানে গোটা বিশ্বের যে রিজিওনাল ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস গুলো রয়েছে, তার মধ্যে অত্যন্ত বেশি প্রোডাক্টিভিটি দেখিয়েছে কিন্তু এই আসিয়ান। আসিয়ান কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশনকে দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনকে দেখাচ্ছে যে কি করে একটা ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন চালানো যায়, কি করে ইউনাইটেড থাকা যায়। এর প্রোডাক্টিভিটি অত্যন্ত বেশি। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম the 3 pillars of ASEAN. ASEAN অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব এই বিষয়টি। কারণ এটি একটি বড় বিষয়। এটিকে আলোচনা করতে গেলে আলাদা একটি ভিডিও করতে হবে। প্রত্যেকটি স্তরকে ডিটেইলে আলোচনা করার জন্য। তো একদম সর্বোচ্চ স্তর কি? আসিয়ান সামিট। এটি কারা থাকেন? আসিয়ানভুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টাররা থাকেন। প্রত্যেক ২ বছর অন্তর, অন্তর যে বিগ স্ট্র্যাটেজিক সামিট হয় সেটি এটি সেটি হয়ে থাকে। তারপরে কি? কোঅর্ডিনেটিং কাউন্সিল। কোঅর্ডিনেটিং কাউন্সিল থেকে ফরেন মিনিস্টার্সরা। তারা বিভিন্ন এই যে সামিটটা হয়, সামিটের প্রিপারেশন করা, বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্ট করে এগুলো করে থাকেন। তারপরে থাকছে হচ্ছে কমিউনিটি কাউন্সিল। এই যে ৩ টে পিলার নিয়ে আমরা আলোচনা করি, ইকোনমিক, সিকিউরিটি, কালচার। এই এরিয়ার যে মিনিস্টাররা তারা এখানে থাকেন এবং সেই এইগুলোকে নিয়ে যে ইকোনমিক, সিকিউরিটি অ্যান্ড কালচার এই বিষয়কে নিয়ে তারা ডিল করে থাকেন। সেক্টরাল বডিজ, অর্থাৎ সেক্টরাল বডিজ হচ্ছে স্পেশালাইজড, অর্থাৎ ফিল্ড এক্সপার্টদের একটি বডি। হেলথ, ডিফেন্স, এখানকার যে এক্সপার্টস রয়েছে তারা এটা কাজ করে এবং প্রবলেমকে ঠিক করা, প্র্যাকটিক্যাল কি প্রবলেম আছে আইডেন্টিফাই করা, এগুলো করে থাকেন তারা। কারণ এরা স্পেশালাইজড। তারপরে কি? কমিটি অফ REPS, এখানে কি? পার্মানেন্ট অ্যাম্বাসেডররা থাকেন। এটি জাকার্তায় এটি কাজটি হয়। ডে টু ডে কাজকে ম্যানেজ করা এদের কাজ। অর্থাৎ দ্য ডেইলি ডিপ্লোম্যাটস এরা। তারপরে বলছে যে সেক্রেটারিয়েট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যে আসিয়ানের একজন সেক্রেটারি জেনারেল আছে এবং তার স্টাফ রয়েছে। তারা কি করে? তারা এই বিভিন্ন পেপার ওয়ার্ক করা, মিটিং করা, যে কাজগুলো চলছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, ট্র্যাক করা, কাজ শুরু করা, এই কাজগুলো তারা করে থাকে। তাহলে মোটামুটিভাবে আমরা আসিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বুঝতে পারলাম এবং আজকের যে আমাদের আলোচনার বিষয় আসিয়ান, সেই বিষয়ে আমাদের একটি প্রাথমিক নলেজ তৈরি হলো বা প্রাইমারি নলেজ আমরা তৈরি করতে পারলাম যে আসিয়ান কি, কেন তৈরি হয়েছিল, তার কাজ কি। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী এমসিকিউ প্র্যাকটিসের বিষয় ডেমোক্রেসি। ৩ থেকে ৪ দিনের মধ্যে আমাদের এই ভিডিও আসবে এবং আমরা
এই বিষয়টা ডেমোক্রেসির উপর 15টি এমসিকিউ প্র্যাকটিস করব।